হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি মার্ডার 2 মুভিটির পার্ট 2 এক্সপ্লেনেশন নিয়ে। তোমরা আগে যারা পার্ট 1 দেখে নাওনি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা আগে গিয়ে পার্ট 1টি দেখে নিতে পারো। পার্ট 1 না দেখলে পার্ট 2 কিছু তেমন একটা বুঝতে পারবে না। তো এক্সপ্লেনেশন শুরু করা যাক। তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পাশে থাকতে পারো। তখন এইখানে কমিশনার ধীরাজ পান্ডেকে দেখে যায়, আর ধীরাজ পান্ডেকে দেখে যাওয়ার পর সে ইন্সপেক্টর সাদাকে ডাকেন। সাদাকে ডেকে বলেন, কি বুঝলা? তখন সাদা বললেন, সে তো নিজেই সবকিছু স্বীকার করেছে, কিন্তু এখনো আমি তাকে নিজ থেকে কিছু জেরা করিনি। তখন কমিশনার সাদাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, তুমি তাকে জেরা করো আর তার বিরুদ্ধে সকল প্রমাণ একসাথে করো, কিন্তু একটা কথা মনে রাখবে, এই কথাগুলো যেন মিডিয়াতে কোনোভাবে লিক না হয়। তখন সাদা বলেন, স্যার, ক্রিমিনাল নিজেই সবকিছু স্বীকার করেছে, এটা একটা বিগ নিউজ। তখন কমিশনার বলে, আমেরিকান মেয়েকে মারা হয়েছে আর রাশিয়ান মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর 2 দিন পর হলো হ্যাপি নিউ ইয়ার, আর এটার মাঝে যদি এখন মিডিয়া এটা পাবলিশ করে তবে আমাদের কি হবে তুমি বুঝতে পারছো? না তোমার চাকরি থাকবে না আমার চাকরি থাকবে। আর উপর থেকে অর্ডার এসেছে এটা নিয়ে যেন কোনো মিডিয়াতে কোনো কিছু লিক না করা হয়। তখন কমিশনার সাদাকে বলেন, এই কেসে অবশ্যই কাজ করবে, তবে সেটা ক্রিসমাস আর নিউ ইয়ার যাওয়ার পর। এমন সময় কমিশনারের বাসা থেকে তার ফোনে কল আসেন, আর সে কলটি রিসিভ করতে করতে চলে যায়। তখন আমাদের সিন শিফট করে দেখানো হয় যে ইন্সপেক্টর সাদা আর অর্জুন কথা বলছে। ইন্সপেক্টর সাদা বলছেন, ভিতরে আমরা যারা রয়েছি তারা শুধু সবাই রেপুটেশনের চিন্তাই করছি, আমরা এখান থেকে ক্রিসমাস আর নিউ ইয়ার শেষ হওয়ার আগে কিছুই করতে পারবো না, যা করা সবকিছু তোকেই করতে হবে। ক্রিসমাস আর নিউ ইয়ার্কের আগে কেউ কিছু করবে না, তোর যা যখন প্রয়োজন হবে আমাকে বলবি, আমি তোকে হেল্প করব। তখন আমাদের নিয়ে আসা হয় ধীরাজ পান্ডের কাছে। আজ সে তো মনের সুখে গান গাচ্ছিল, মনে হচ্ছিল কিছুই হয়নি। তারপর ধীরাজ পান্ডের কাছে ইন্সপেক্টর সাদা এসে বলেন, কি ব্যাপার ধীরাজ পান্ডে, শুনলাম তুই নাকি 7 জন মেয়েকে মেরে ফেলেছিস। তখন ধীরাজ বলে, হ্যাঁ স্যার, সত্যিই শুনেছেন। তখন সাদা বলে, কেন, শুধু মেয়েদেরকেই কেন মারিস? ধীরাজ বলেন, জানি না স্যার, তবে মন বলে তার জন্যই একদম মেরে ফেলি। তখন সাদা পান্ডেকে বলে, শুধু কলগালদেরই মারিস না অন্য অন্য মেয়েদেরকেও মারিস? তখন ধীরাজ বলেন, আমি তো যে কোনো মেয়েকেই মেরে ফেলি, সেটা ছোট হোক বড় হোক, মেয়ে হলেই হলো, আমি একদম মেরে ফেলি। তখন সাদা ধীরাজকে বলেন, তুই আজ পর্যন্ত কেন ধরা পড়লি না? তখন ধীরাজ সাদাকে বলেন যে স্যার, কি বলবো, আজ পর্যন্ত পুলিশ আমার বিরুদ্ধে কোনো প্রমাণই পায়নি, তার জন্য ধরতেও পারিনি। তখন সাদা বলেন, মারার পর মেয়েদের লাশ কোথায় রাখিস? তখন ধীরাজ বলে, স্যার, লাশ কোথায় রাখি সেটা তো আমি নিজেও জানি না, ইচ্ছা মতনে কেটে কেটে টুকরো টুকরো করে কিছু এখানে ফেলি কিছু সেখানে ফেলি, নাক এখানে থাকে, চোখ সেখানে থাকে, গাড় আরেক জায়গায় থাকে, হাত কোথায় রাখি আমি নিজেই জানি না এগুলা কোথায় থাকে। তবে স্যার একটা কথা বলি, লাশগুলা যখন পিস পিস করে কাটি না, তখন সেই মজা লাগে স্যার। তখন আমাদের সিন শিফট করে অর্জুনকে দেখানো হয়। অর্জুন সেই ছেলেটির কাছে এসেছিল রেশমার একটি ছবি নেওয়ার জন্য, কিন্তু তাদের কাছে রেশমার কোনো ছবি ছিল না। তার জন্য অর্জুন তাকে প্রশ্ন করে, রেশমার ছবি তোমাদের কাছে কেন নেই? তখন সেই ছেলেটি অর্জুনকে বলে, কারণ রেশমা কালই আমাদের এইখানে জয়েন করেছে, আজ সে কলেজে পড়ে। তখন আমাদের দেখানো হয় যে রেশমা যেই হোস্টেলটিতে থেকে পড়াশোনা করত সেইখানে অর্জুন এসেছে। অর্জুন আসার পর এইখানে অনেকগুলা ছবি দেখতে পারেন, আর সে এখানে রেশমার ছবিও দেখতে পারেন। তো রেশমার ছবি দেখার পর অর্জুন এই মহিলাটাকে প্রশ্ন করেন যে রেশমার বয়স কত হবে। এই মহিলাটা হলো এই হোস্টেলের সমস্ত কিছু দেখাশোনা উনিই করেন। তখন তিনি অর্জুনকে বলেন যে কত আর হবে, 16-17 বছর। এটা শুনে অর্জুনের চোখ দিয়ে পানি পড়ে যায়, কারণ এত অল্প বয়সীর একটি মেয়ে এগুলা কাজ করে। তখন সে বলেন ওই মহিলাটাকে যে আপনার হোস্টেলের মেয়েগুলো এগুলা কাজ করে আর আপনারা তাদের পারমিশন দিয়ে দেন। তখন এই মহিলাটা বলে যে না, আমার হোস্টেলের মেয়েগুলো এগুলা কাজ করে না, কিন্তু রেশমার ব্যাপারটা আলাদা, তার ফ্যামিলিতে অনেক অনেক বেশি প্রবলেম ছিল, তার জন্য আমি নিজ থেকে রিস্ক নিয়েছি রেশমার জন্য। তখন অর্জুন বলেন, আপনার রিস্ক এখন ওর জীবনকে রিস্কে ফেলে দিয়েছে। আর তখন অর্জুন রেশমার একটি ছবি নিয়ে সেই হোস্টেল থেকে চলে আসেন। অর্জুন হোস্টেল থেকে এসে সোজা সামির ভাইয়ের কাছে চলে যায়, আর এইখানে এসে সামির ভাইয়ের সাথে চিল্লাতে থাকে যে তুমি একটা কলেজের স্টুডেন্টকে এমন ঝুঁকিতে ফেলে দিয়েছো, অন্য কাউকে পাঠাতে পারোনি।
তখন সামির ভাই বলে আমি কি করেছি, সে মেয়েটি বলেছিল তার টাকার অনেক প্রয়োজন আর কাস্টমারের ফোন এসেছে, আমি তাকে পাঠিয়েছি। তখন অর্জুন বলেন এই হিউম্যান ট্রাফিক্সের মামলা, এত অল্প বয়সী মেয়েকে এইসব করানোর জন্য তুমিও তো ফেসে যেতে পারো, এত ছোট একটি মেয়েকে ফাঁসিয়ে দিলে তুমি। তখন সামির ভাইও রেগে যায় আর বলে আমি তাকে ফাঁসাইনি, তুই নিজে তাকে ফাঁসিয়েছিস। তুই ভুলে গেছিস তুই বলেছিলি কোনো মেয়েকে বেশি টাকা ছুঁড়ে মিলাও আর সেই মেয়ে নিজ থেকেই রাজি হবে, তাকে এত কিছু বলার জন্য প্রয়োজন নেই, তোর বুদ্ধির জন্যই সেই মেয়ে ফেসেছে, আমি তাকে ফাঁসাইনি, তুই তাকে ফাঁসিয়েছিস। সামির ভাইয়ের এই কথাগুলো শুনে অর্জুন তার ভুলগুলো বুঝতে পারে আর অর্জুন নিজে অনেক গিল্টি ফিল করে আর তার অনেক অনেক বেশি কষ্ট লাগতে থাকে। অর্জুনের কাছে মনে হয় আজ তার জন্য এত অল্প বয়সী মেয়ে এমন একটি ঝুঁকিতে পড়ে গিয়েছে, সেটার জন্য অর্জুনের মনে হয় যে করেই হোক আর যেভাবেই হোক রেশমাকে অর্জুনের বাঁচাতেই হবে। তখন অর্জুন অনেক বেশি রেগে গিয়েছিল নিজের প্রতি আর দৌড়ে এসেছিল থানায় ধীরাজ পান্ডের কাছে, এসে তাকে জেরা করতে থাকে। ধীরাজের কালারে ধরে বলেন যে তুই রেশমার সাথে কি করেছিস, রেশমা অনেক ছোট একটি মেয়ে, তার বয়স অনেক কম, বল তুই রেশমা কোথায়, রেশমার সাথে তুই কি করেছিস বল আমায়। এরই মাঝে সাদা চলে আসে আর অর্জুনকে নিয়ে বাইরে চলে যায় আর অর্জুনকে বলেন যে তুই পাগল হয়ে গিয়েছিস, তোর মাথাটা একটু ঠান্ডা কর। ধীরাজ কোনো সাধারণ মানুষ না, সে যেগুলা মেয়েকে ধরে সমস্ত মেয়েগুলোকে মেরে ফেলে, মেরে পিস পিস করে ফেলে, শুধু পিস পিসই করে না মেয়েদের শরীরের চামড়াও ছিলিয়ে নেয়। আর এইগুলো কথা ধীরাজ নিজ মুখে স্বীকার করেছে। আর আমার কখনোই কোনোভাবে মনে হচ্ছে না যে ধীরাজ যেই মেয়েগুলোকে ধরে তাদের মাঝ থেকে কেউ বেঁচে থাকতে পারে। তখন অর্জুন সাদাকে বলে শুন সাদা, আমার মন বলছে রেশমা জীবিত আছে, আর মন কখনো মিথ্যা কথা বলে না, রেশমাকে আমি অবশ্যই জীবিত বাঁচাবো আর সেটা আমি তোকে দেখাবো, তুই দেখে নিস। তখন আমাদের সিন নিয়ে আসে রেশমার কাছে, রেশমাকে মেরে যেই জায়গায় ফেলিয়ে রেখেছিল সেই জায়গায়। আর আমরা এইখানে দেখতে পারি যে রেশমার জ্ঞান ফিরে এসেছে, রেশমা মরে যায়নি। রেশমার জ্ঞান ফেরার পর সে অনেক ভয় পেয়েছিল, তার পাশে ছিল লাশ, রক্ত আর এই ভয়ঙ্কর রাত। আর তখন রেশমা ভয়ে চিল্লাতে থাকে আর বাঁচার জন্য ছটফট করতে থাকে। তখন আমাদের সিন আবার থানায় নিয়ে আসে আর আমরা দেখতে পারি একজন লয়ার ধীরাজকে ডাকছেন আর বলছেন এদিকে আসো, আমাকে নির্মলা পণ্ডিতজি পাঠিয়েছে আর উনি তোমার সাথে কথা বলবে। তারপর লয়ারের হাতে থাকা ফোনটি সে ধীরাজের হাতে দেয়, নেও কথা বলো। আর তখন আমরা দেখি নির্মলা জি হলো একজন হিজলা, তিনি শুধু হিজলা না, অনেক পাওয়ারফুল হিজলা, কারণ আমরা দেখতে পাই যে তার গাড়ির উপরে রেড লাইট অ্যালার্ট লাগানো রয়েছে। আর নির্মলা জি ধীরাজকে বলেন তুই কোনো টেনশন করিস না, আমি থানায় আসছি তোকে ছাড়ানোর জন্য, তোকে এমনভাবে নিয়ে আসবো যেমন করে মনে কর যে মায়ের বুকের সামনে থেকে চিল পাখি মুরগির বাচ্চা নিয়ে আসে, ঠিক তেমন করে আমি তোকে ওইখান থেকে দৌড়ে নিয়ে আসবো, তুই কোনো টেনশন করিস না। তখন আমাদের সিন শিফট করে আবার রেশমার কাছে নিয়ে আসে আর রেশমা এখানে একটি লতার মতো দেখতে পায় আর সেটা বেয়ে বেয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করে। রেশমা উপরে আস্তে আস্তে উপরের দিকে উঠছিল, রেশমা উপরের দিকে উঠেই যাবে, ঠিক তেমন সময় সেই লতার গাছটা ছিঁড়ে যায় আর রেশমা আবার নিচে পড়ে যায়। তখন আমাদের সিন শিফট করে আবার অর্জুনের কাছে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পারি যে অর্জুন ধীরাজের বাড়িতে এসেছে। ধীরাজের বাড়িতে আসার পর ধীরাজের মা আর বাবার সাথে অর্জুনের দেখা হয়। তখন অর্জুন তাদের বলেন যে ধীরাজ কি আপনাদের সন্তান? তখন ধীরাজের মা বলেন কেন, সে কি মারা গিয়েছে? আর আপনি কে? তখন অর্জুন বলে আমি পুলিশের লোক, থানা থেকে এসেছি। এটা শুনে ধীরাজের মা বলে আমার কোনো ছেলে সন্তান নেই, এই বাড়িতে আমরা দুইজন থাকি আর আমার একটি মেয়ে থাকে। এই কথা শোনার পর অর্জুন অনেক রেগে যায় আর চিল্লাতে থাকে আর চিল্লিয়ে বলেন যে ছেলেকে বাঁচানোর জন্য নাটক করছেন আপনারা, তাই না? অর্জুনের চিল্লানোর শব্দ শুনে আমরা দেখি ভিতর থেকে কোনো এক মেয়ে মানুষ চিৎকার করে বলছেন রাক্ষস রাক্ষস। আর তার চিল্লানোর শব্দ শুনে সবাই দৌড়ে যায়, অর্জুনও সেখানে গিয়েছিল। আর তখন অর্জুনকে দেখিয়ে ওই মেয়েটা বলে এখানে রাক্ষস এসেছে, রাক্ষস এসেছে। তখন ধীরাজের মা এই মেয়েটিকে শান্ত করার চেষ্টা করেন আর অর্জুনকে নিয়ে ধীরাজের বাবা বাইরে চলে যায়। আর বাইরে এসে ধীরাজের বাবা বলে আসলে ওই মেয়েটির সাথে ধীরাজের বিয়ে হয়েছিল, আমরা অনেক শখ করে ধীরাজের সাথে তাকে বিয়ে দিয়েছিলাম। আমরা যখন বাসায় থাকতাম না তখন ধীরাজ নানানভাবে ওই মেয়েটিকে টর্চার করত,
সে এমনও করতো যে মেয়েটিকে খাঁচার ভিতর বন্ধ করে যখন মেয়েটি খাঁচা থেকে বের হওয়ার জন্য বাইরে হাত বাড়াতো, তখন ধীরাজ তার জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দিত সেই মেয়েটিকে। এইভাবে আরও নানান ধরনের টর্চার করত ধীরাজ তাকে। আর যখন আমরা এইগুলা জানতে পারি তখন ধীরাজকে বাড়ি থেকে বের করে দেই আর ধীরাজের বউকে আমাদের মেয়ে বানিয়ে নেই, আর আমরা তাকে আমাদের মেয়ের মতো করেই সেবা যত্ন করি। এখন তখন আমরা দেখতে পাই প্রিয়া অর্জুনের ফোনে কল করেন, কিন্তু অর্জুন প্রিয়ার কলটি রিসিভ করে না। তার জন্য প্রিয়া অনেক রেগে আর হতাশ হয়েছিল। তখন আমাদের আবার সিন শিফট করে এই মেয়েটির কাছে নিয়ে আসা হয়। এই মেয়েটির সাথে অর্জুন কথা বলছিল। এই মেয়েটির কথা তোমাদের মনে আছে? মুভির প্রথম দৃশ্যেই একটা সিন দেখানো হয়েছিল যেখানে একজন ডান্স করছিল আর অপরজন শুয়ে শুয়ে দেখছিল, আর সেটার পর তার শরীরে আঘাত করছিল আর তখন সে পালিয়ে যাচ্ছিল। সেই সিনটার কথা তোমাদের মনে আছে? আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। আর সেই দিনে সেই ঘটনাটার বর্ণনা দিচ্ছিল অর্জুনের কাছে এই মেয়েটি, আর অর্জুন ধীরাজের বিরুদ্ধে সমস্ত ডকুমেন্টগুলো একসাথে করছিল। আর অর্জুন এই মেয়েটিকে বলেন, তুমি যদি দ্বিতীয়বার তার চেহারা দেখো তাকে চিনতে পারবে। তখন এই মেয়েটি বলে, তার চেহারা কখনো ভুলার নয়, কারণ শয়তানের চেহারা একটি হয়। এইদিকে আমাদের সিন আবার রেশমার কাছে নিয়ে আসে। আমরা দেখতে পাই রেশমা একটি সুড়ঙ্গ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, কারণ রেশমা মনে করছিল তার বেঁচে থাকাটা খুব জরুরি। তার মার জন্য, সমস্ত কিছুর জন্য তার বেঁচে থাকাটা খুব জরুরি। তার জন্য সে বেঁচে থাকার জন্য সমস্ত প্রকার লড়াই করে যাচ্ছিল মৃত্যুর সাথে। এইদিকে সিন আমাদের আবার থানায় নিয়ে আসে, আর আমরা দেখতে পারি যে কমিশনার এখন নিজে এসেছে ধীরাজের বয়ান রেকর্ড করে সেটা কোর্টে জমা দেওয়ার জন্য। তো ধীরাজকে বলে, তো ধীরাজ তুমি কিভাবে কি হত্যা করেছো সবগুলা ডিটেলসে আমাকে বলো। তো ধীরাজ বলে, স্যার আমি কিসের হত্যা করেছি? আমি তো কোনো হত্যা করিনি। তখন বলে, তুমি সাদাকে যা যা বলেছো আমাকে তাইতেই বলো। তখন বলে, আমি তো এই স্যারকে কখনো দেখিনি, এখনই তো প্রথমবার দেখছি। আর কান্না করতে করতে বলেন, স্যার আমার মাথায় বড় একটি ব্রেন টিউমার হয়েছে, আমি কেন মানুষকে খুন করতে যাব? আমি কখনোই কাউকে খুন করিনি স্যার। তো এই কথা শুনে কমিশনার অনেক রেগে যায় আর ধীরাজকে বলে, আমার চেহারা দেখে কি তোমার আমাকে বেকুব মনে হয়? আর তখন কমিশনার সাদাদের নিয়ে সেইখান থেকে বেরিয়ে চলে আসেন আর এদেরকে বলেন ডক্টর সঞ্জনাকে খবর দাও ধীরাজের অবস্থা বোঝার জন্য। তো আমরা দেখি সঞ্জনা চলে আসে আর সঞ্জনা আর ধীরাজ কথা বলছিল, আর সেটা বাইরে থেকে সাদা আর কমিশনার দেখছিল তাদের মাঝে কি কথোপকথন হচ্ছিল। সঞ্জনা ধীরাজকে বলে, তো ধীরাজ পান্ডে তোর বাড়ি কোথায়, কোথায় থাকিস তুই? তখন ধীরাজ বলে, কানপুর। তখন সঞ্জনা ধীরাজকে বলে, তো এখানে কিভাবে আসলি? তখন ধীরাজ বলে, বাবা নিয়ে এসেছে, কারণ তার তো এখানে চাকরি হয়ে গিয়েছে সেটার জন্য। তখন সঞ্জনা ধীরাজকে বলে, বিয়ে করেছিস তুই? বিয়ের কথা শুনে ধীরাজ অনেকটাই অবাক হয়ে যায়। হ্যাঁ বিয়ে করেছিলাম, কিন্তু ছেড়ে দিয়েছি। তখন সঞ্জনা বলে, তবে বিয়ে কেন করেছিলি? ধীরাজ বলে, বাবা মা জোর করে করিয়ে দিয়েছিল সেটার জন্য। তখন বলে, আর বিয়ে তোর ঘৃণা লাগে কেন? তুই কি কোনো কিছু করতে পারিস না? তুই কি নিকর্মা? তখন ধীরাজ বলে, দুটোই। আর এই নির্মুরাত আমাকে কেউ করেনি, আমি নিজ থেকে হয়েছি। একদিন স্বপ্নে আমার দেবী এসেছিল আর সে নিজে বলেছিল আমাকে এরকম হওয়ার জন্য, আর দেবীর কথা শোনার জন্য আমি এমন হয়ে গিয়েছি নিজ থেকেই। তারপর আমি নির্মলা নামে এক হিজলার কাছে গিয়েছি আর তাকে বলেছি আমাকে যেন সে তার মতো করে বানিয়ে দেয়, আর তখন সে আমাকে তার মতো করে দিয়েছে। মেয়ে মানুষরা শয়তান হয় ডক্টর, তারা ছেলেদের মাথা বিগড়ে দেয়। আমি ঘৃণা করি মেয়েদেরকে, আর সেটার জন্য আমি মেয়েদের আমার জুতা দিয়ে মারি এবং আমার জুতার তলেই রাখি। তখন সঞ্জনা ধীরাজকে বলেন, এর থেকে অনেক বেশি কিছু করিস তুই, মেয়েদেরকে মেরে তাদের হাত পা কেটে টুকরো টুকরো করে ফেলে দিস তুই। তখন ধীরাজ সঞ্জনাকে বলে, আপনি তো একজন মেয়ে, তার জন্য মেয়েদের হয়ে কথা বলতেছেন। তখন সঞ্জনা ধীরাজকে বলেন, না আমি মেয়েদের হয়ে কথা বলছি না, আমি তোকে তোর আসল কুৎসিত চেহারাটা দেখাচ্ছি। তখন ধীরাজ সঞ্জনাকে বলে, বন্ধ কর তোর এইসব। তখন সঞ্জনা বলে, কেন? ধীরাজ বলে, কারণ এখন আমি ঘুমাবো। সঞ্জনা বলেন, কেন? আমার কথাগুলো কি তোর সহ্য হচ্ছে না? তোকে দেখে আমার নিজেরই লজ্জা করছে, কারণ তুই এত এত অপরাধ করে তোর মনের ভিতর কোনো অনুতপ্ত আর চোখের মাঝে কোনো লজ্জা কোনো কিছুই আমি দেখছি না।
তুই মানুষ না অন্য কিছু? তখন সানজানাকে ধীরাজ বলে, তোর এইসব কথাগুলো বন্ধ কর। তখন সানজানা বলে, তুই তো তোরই কেটে দিয়েছিস, কিন্তু পুরুষ মানুষ তো তুই, তোর তো এখনো খিদে লাগে, তোর তো এখনো ইচ্ছে জাগে, তো কিছু করতে পারিস না দেখে তার জন্য মেয়েদের সবকিছু কেটে ফেলিস, হাত পা সবকিছু কেটে দিস। ধীরাজ সানজানাকে থেমে যাওয়ার জন্য বলেন, আর সানজানা কথা বলতেই থাকেন। তো এটার জন্য তাদের দুইজনের মাঝে ঝগড়া লেগে যায় আর হাতাহাতি শুরু হয়ে যায়। আর তখন সেইখানে পুলিশ কনস্টেবলগুলো এসে তাদের ঝগড়া থামিয়ে দেয়। আর সানজানার কাছে সাদা আর কমিশনার এসে বলেন, তুমি ঠিক আছো সানজানা? আর এইদিকে আমরা দেখতে পারি যে রেশমা সুড়ঙ্গ বেয়ে বেয়ে এখন বাইরের রাস্তা খুঁজে পেয়েছে। আর এইদিকে থানার মাঝে নির্মলা পণ্ডিতও চলে আসে। নির্মলা এসে ধীরাজের সাথে দেখা করে পুলিশ কমিশনার সাথে কথা বলছেন। পুলিশ কমিশনার নির্মলাকে বলছেন, তোমার তাকে ছাড়ানোটা ঠিক হচ্ছে না, তুমি তাকে ছাড়িয়ে অনেক বড় ভুল করছো। তখন নির্মলা পণ্ডিত বলেন, ভুল আমি না, তুই করছিস, দেবীর ভক্তকে জেলখানায় বন্দি করে রেখে। এমন অভিশাপ দিব না তোকে, ঠিক মতো হিসু করতে পারবি না। যা তোর চামচাদের বল ধীরাজকে ছেড়ে দেওয়ার জন্য। আমি তাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আর ওর বিরুদ্ধে সমস্ত মামলা এখানেই ডিসমিস কর। আর মনে রাখিস, এক লালবাত্তি না আমার গাড়ির উপরেও রয়েছে। তখন কমিশনার একটু রেগে যায়, রেগে গিয়ে বলেন, কি করবে তুমি আমার, কি করতে পারবে তুমি আমার, বলো কি করবে? তখন নির্মলা পণ্ডিত বলে, তুই দেখতে চাস আমি তোকে কি করব বা কি করতে পারি? আচ্ছা তবে দেখ, এখনই তোর ফোনে একটি কল আসবে, আর কল আসার পর তোর এমন একটা চেহারা হবে না যে তোকে কেউ ভিক্ষেও দিতে চাইবে না। আর তখন আমরা দেখতে পাই কমিশনারের কাছে উপর থেকে একটি কল আসে। আর সে কলটি রিসিভ করেন। রিসিভ করার পর ওই প্রান্ত থেকে বলেন যে, তোকে আমি আগেই বলেছিলাম যে এই কেস থেকে দূরে থাকার জন্য, ধীরাজ পান্ডেকে এখনই ছেড়ে দে। তখন আমরা দেখতে পাই অর্জুনের কাছে সাদা কল করে বলেন, পান্ডেকে ছেড়ে দেওয়া হয়েছে। তখন অর্জুন বলেন, কতক্ষণ সময় হলো? তখন সাদা বলে, এই তো 5 মিনিট ধরে। তখন সাদা পুলিশ স্টেশনের ভিতর থেকে ধীরাজ পান্ডে আর নির্মলাকে দেখছিল। আর দুইজন পুলিশকে বলছিল, যাও ওদের পিছন পিছন যাও আর ওনারা কি করে সেটা দেখো। আর এইদিকে আমরা দেখতে পাই যে রেশমা বের হয়ে চলে এসেছে। আর রেশমা অনেক ভয় পেয়েছিল। রেশমা আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না, তার জন্য সে চিৎকার করে বলছিল, হেল্প মি। আর সে যখন আর একটু সামনে আগায় তখন তার সামনে একটি মন্দির দেখতে পায়। তো মন্দিরের সামনে এসে সে জ্ঞান হারিয়ে ফেলেন। আর তখন মন্দিরের পুরোহিতটি তাকে ধরেন। তখন আমরা দেখতে পাই নির্মলা পণ্ডিত আর ধীরাজ পান্ডে তারা দুইজন গাড়ি করে বাড়িতে ফিরছিল। আর তখন নির্মলা পণ্ডিত ধীরাজকে বলে, তোর বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেখানে নিয়ে যাব, তারপর তুই তোর বাসায় চলে যাবি আর আমি চলে যাব। মন্দিরে গিয়ে আমি তোকে পাপ মুক্ত করতে চাই। আমরা দেখতে পাই তারা কথা মতো মন্দিরের সামনে চলে এসেছে। আর তাদের পিছু করছিল জন আর আরেকজন পুলিশ কনস্টেবল। ধীরাজ পান্ডেরা মন্দিরের ভিতর প্রবেশ করবেন। তখন ধীরাজ দেখতে পায় যে পুলিশ তাদের পিছু করছেন। তো ধীরাজ জনকে দেখে সে একটু মুখ ব্যঙ্গ করেন জনের সাথে। জন একটু রেগেছিল, বের হতে চাচ্ছিল। তখন কনস্টেবল বলেন, স্যার মাথা ঠান্ডা করেন, এখন এইখান থেকে বের হবেন না। এখন আমরা যদি এইখান থেকে বের হই আর আমাদের যদি নির্মলা পণ্ডিত দেখেন, তবে আমাদের চাকরিটা আর থাকবে না। এটা ছিল সেই মন্দির কিছুক্ষণ আগে রেশমা যেই মন্দিরে এসেছিল। এরই মাঝে জনের কাছে অর্জুন কল করে বলেন, জন তোমরা কোথায়? তখন জন এই লোকেশনের কথাটি অর্জুনকে বলে দেয়। আর অর্জুন সেইখান থেকে এই লোকেশনের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আমরা দেখতে পাই নির্মলা পণ্ডিত আর ধীরাজ পান্ডে মন্দিরের ভিতরে প্রবেশ করেন। মন্দিরের পুরোহিত ধীরাজ পান্ডের গালে দাগ দেখে তাকে প্রশ্ন করেন যে আপনার গালে কি হয়েছে? তখন নির্মলা পণ্ডিত বলেন, আরে কিছু হয়নি, খেলতে খেলতে পড়ে গিয়েছিল, তার জন্য ব্যথা পেয়েছে। তখন পুরোহিত বলেন, ও আচ্ছা, আমি তো মনে করেছিলাম যে ওই নরপিচাসটা আপনাকেও ধরেছিল মারার জন্য। এটা শুনে ধীরাজ পান্ডে একটু চমকে যায়, বলেন যে কেন, কি হয়েছে? তখন পুরোহিত তাদেরকে বলেন, আমাদের আশেপাশে কোনো এক জালিম থাকে যে কিনা মেয়েদের ধরে ধরে হত্যা করেন। তো একটি মেয়ে এই মন্দিরে এসেছে, তো সেই মেয়েটি এইসব কথা আমাকে বলল। তখন ধীরাজ পান্ডে বলে, সেই মেয়েটি এখন কোথায়? পুরোহিত তার ঠিকানাটা বলে দেয় যে সে এখন কোথায় রয়েছে, আমি পূজা করার জন্য জিনিসপত্রগুলো নিয়ে আসি। তখন আমরা দেখতে পাই ধীরাজ পান্ডে আবার সেই ভয়ঙ্কর রূপে ফিরেন। আর সে একটি মূর্তির কাছে গিয়ে মূর্তিটিকে পুজো করতে থাকেন। আর ধীরাজ পান্ডের এইসব কাণ্ড কারবার দেখে
নির্মলাজির ভালো লাগছিল না। নির্মলাজি বলেন, এই ছেলে, তোকে কি বাঁচিয়ে আমি বিরাট বড় ভুল করে ফেলছি? নির্মলাজির কোনো প্রশ্নের উত্তর দিচ্ছিল না ধীরাজ। সে তার মতো করে পুজো করছিল। আর তখন নির্মলাজি বলছিল, এই আমি তোকে শেষবারের মতো বলছি, বল কি হয়েছে বল, তুই কি সেই অপরাধী নাকি, বল আমাকে বল। ধীরাজ পান্ডে তখন কোনো কথাই শুনছিল না নির্মলাজির। আর সে তার পুজো শেষ করে সেইখান থেকে একটি ছুরি নিয়ে এক আঘাতে নির্মলাজিকে হত্যা করে ফেলেন। এই যাকে সে বাঁচালো তাকে সেই মেরে ফেললো, একেই বলে উপকারের ঘাড়ে লাথি। তখন আমরা সেইখানে মরার জন্য পণ্ডিতজিকেও দেখতে পাই। আজ সে তাকেও মেরে ফেলেন। এদেরকে মারার পর ধীরাজ পান্ডে রেশমাকে খুঁজতে থাকেন। রেশমার কাছে চলে আসেন। এই রুমেই ছিল রেশমা। এই সিনটা দেখে অনেক কষ্ট লাগছিল। একটি মেয়ে বাঁচার জন্য এত সংগ্রাম করলো, তবুও সে মৃত্যুর কাছেই চলে আসলো। মৃত্যু এখন তার সামনে দাঁড়িয়ে রয়েছে। রেশমা ধীরাজকে দেখে এতটাই ভয় পেয়েছিল, তার দিকে তাকানোর মতো তার কাছে কোনো সাহসই ছিল না। আর এই নরপিশাচ, যার কাছে কোনো মায়া দয়া বলে কোনো শব্দই নেই, সে একটি আঘাতে রেশমার জীবনটিকে শেষ করে দেয়। আর এইখানেই রেশমা মারা যায়। তখন আমরা দেখতে পাই এইখানে অর্জুন এসেছে। অর্জুন আসার আগে এইখানে অনেক মানুষজন জড়ো হয়ে যায়। আমরা সাদাকেও এইখানে দেখতে পারি, সাথে বেশ কিছু কনস্টেবলও ছিল। তো লোকজন ভিতরে আসতে চাচ্ছিল আর কনস্টেবলরা তাদের বাধা দিচ্ছিল। অর্জুনও ভিতরে আসতে চাচ্ছিল, অর্জুনকেও কনস্টেবলগুলো বাধা দিচ্ছিল। তখন সাদা কনস্টেবলদের বলে দেয় অর্জুনকে ভিতরে আসতে দেওয়ার জন্য। অর্জুন এসে ভিতরে যেতে চায় আর সাদা তাকে বাধা দেয় যে ভিতরে যাওয়ার তোর কোনো প্রয়োজন নেই। তবুও অর্জুন ভিতরে যায়। অর্জুন দেখতে পায় যে রেশমার নিথর মরদেহ সেই জায়গাটাই পড়ে রয়েছে। এটা দেখে অর্জুনের হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যায়। অর্জুন মনে করছিল তার একটি ভুলের কারণে আজ রেশমার মৃত্যু হয়েছে। 16-17 বছরের একটি মেয়ে কিভাবে দেখেছে পৃথিবীটা। অর্জুনের মনের ভিতর অনেক কষ্ট জমা ছিল। আজ সে খুব কষ্ট পেতে থাকে রেশমার মৃত্যুতে। এইখানেই আমরা সেই বিখ্যাত গানটা শুনতে পাই, যেটা ছিল, कैसी खिलाए दिल में बसी है, अब तो खताए फितरत ही सी है, मैं ही हूँ वो जो रहमत से गिरा, ऐ खुदा गिर गया मैं जो तुझसे दूर हुआ, लुट गया लुट गया। তারপর আমাদের সিন শিফট করে প্রিয়ার কাছে নিয়ে আসা হয়। আর আমরা দেখতে পাই প্রিয়ার কাছে তার ম্যানেজার কল করেছে যে একটা ফটোশ্যুটের প্রোগ্রাম রয়েছে। তো প্রিয়ার কাছে লোকেশন দেয় যে সেইখানে যাওয়ার জন্য। এই লোকেশনটা ছিল ধীরাজ পান্ডের। প্রিয়া তো আর জানতো না ধীরাজ পান্ডেকে। তখন আমরা দেখতে পাই ধীরাজ পান্ডে খুব সেজে গুজে বসেছিল যে প্রিয়া আসবে, সে রিভেঞ্জ নিবে প্রিয়ার থেকে। আর অন্যদিকে অর্জুন তো পাগলের মতো হয়ে গিয়েছিল। প্রিয়া আসার আগে এইখানে অর্জুন চলে আসে। অর্জুন এইখানে এসে দেখতে পারে যে ধীরাজ পান্ডে মেয়েদের মতো হয়ে সাজছিল। তখন অর্জুন ধীরাজ পান্ডেকে বলে, কখনো মেয়ে সাজিস, কখনো বা কাস্টমার হয়ে কল করিস, বহুরূপ ধরে মেয়েদেরকে হত্যা করিস তুই, তাই না? রেশমাকে তুই কোথায় মেরেছিলি? তখন অর্জুন দেখতে পায় যে ফ্লোরের মাঝে অনেক রক্ত। আর অর্জুন বুঝে যায় যে রেশমাকে এখানেই মেরেছিল, এটাই হলো রেশমার রক্ত। তার জন্য অর্জুন ঝাঁপিয়ে পড়ে ধীরাজ পান্ডের দিকে। আর তাদের দুইজনের মাঝে মারামারি হচ্ছিল। এমন সময় এইখানে প্রিয়া চলে আসে। আর প্রিয়া এসে তো অবাক, এইখানে হচ্ছেটা কি। প্রিয়া আসার পর অর্জুন প্রিয়ার দিকে তাকিয়েছিল, কারণ অর্জুন তো অবাক হয়ে গিয়েছিল যে এইখানে প্রিয়া কেন এসেছে। প্রিয়া কিছু বুঝে ওঠার আগেই অর্জুনকে ধীরাজ পান্ডে আঘাত করে মাটিতে ফেলে দেয়। অর্জুনের জ্ঞান হারিয়ে যাচ্ছিল এমন অবস্থা। আর ধীরাজ পান্ডে প্রিয়াকে বেঁধে ফেলে প্রিয়াকে মেরে ফেলার জন্য। আর প্রিয়াকে বাঁধার সময় বলে, রেশমাকেও আমি এভাবে বেঁধেছিলাম। তো ধীরাজ পান্ডে প্রিয়াকে একদম জানে মেরে ফেলবে সেটার প্রস্তুতি নিয়েছিল। আর প্রিয়াকে মেরে ফেলবে ঠিক এমন সময় অর্জুনের জ্ঞান ফিরে আসে আর অর্জুন প্রিয়াকে বাঁচিয়ে নেয়। অর্জুন প্রিয়াকে বাঁচানোর পর ধীরাজ পান্ডেকে অনেক মারতে থাকেন, অনেক আঘাত করতে থাকেন ধীরাজ পান্ডের শরীরে। আঘাত করতে করতে ধীরাজ পান্ডের ছুরিটি নিয়ে অর্জুন তার বুকের উপর বসে ধীরাজ পান্ডেকে মেরে ফেলবেন। এমন সময় পুলিশ ইন্সপেক্টর সাদা আর জন চলে আসেন। সাদা বলেন, অর্জুন তুই এমন করিস না, ওকে মারিস না, ওকে আমার হাতে তুলে দে, আর নিজের হাতে তুলে নিস না তুই।
তখন অর্জুনও সাদার কথা মেনে নিয়েছিল। অর্জুন ধীরাজ পান্ডেকে আইনের হাতেই তুলে দিতে চাচ্ছিল, কিন্তু তখন ধীরাজ পান্ডে রেশমাকে মারার সময় যে ভয়েস রেকর্ডটা করেছিল সেটা চালিয়ে দেয়। তখন অর্জুন শুনতে পায় রেশমা বাঁচার জন্য কেমন আকুতি মিনতি করছিল। অর্জুনের পাশাপাশি সেইখানে উপস্থিত সবাই রেশমার বাঁচার জন্য সেই চিৎকারগুলো শুনছিল। অর্জুন রেশমার এমন চিৎকার শুনে আরো অনেক বেশি রেগে যায়। তখন অর্জুন তার হাতে থাকা সেই ছুরির আঘাতে ক্ষত করে দেয় ধীরাজ পান্ডের বুক। তখন অর্জুন ধীরাজ পান্ডের বুকের উপর থেকে নেমে যায়, আর তখন তারা শুনতে পায় যে এখানে আরো অনেক বেশি পুলিশের গাড়ি আসছে। সেটার জন্য সাদা ধীরাজ পান্ডের কাছে যায়। অর্জুন যে ধীরাজ পান্ডেকে মেরেছে এটা যেন কেউ না জানে, তার জন্য মৃত ধীরাজ পান্ডের বুকে আরো কিছু বুলেট ঢুকিয়ে দেয় সাদা। তারপর সিন শিফট করে আমাদের গির্জায় দেখানো হয়, আর আমরা এইখানে দেখতে পারি অর্জুনকে। প্রিয়াও এসেছিল এইখানে, কিন্তু প্রিয়া চলে যেতে চাচ্ছিল। তখন অর্জুন তার হাতটি ধরে প্রিয়াকে থামিয়ে দেয়, আর অর্জুনের সাথে থেকে যাওয়ার জন্য বলে। প্রিয়া তো এটারই অপেক্ষাই করছিল। আর এইখানেই আমাদের এই মার্ডার 2 মুভিটা শেষ হয়ে যায়। এমন আরও সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।